দিয়ে অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করতে শান্তি স্থাপন করতে চায় বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। রূপপুরে প্রথম ইউনিটের চুল্লি বসানোর কার্যক্রম শুরু। সার্চ কমিটি গঠন করবে নির্বাচন কমিশন, নিরপেক্ষ ইসি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না, হুঁশিয়ারি ফখরুলের। অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে চায় দলটি, অভিযোগ কাদেরের। বিচারের জন্য প্রস্তুত চিত্রনায়িকা পরিমণির মাদক মামলা। অসুস্থ হয়ে পড়লেন এজলাসে, ৩ ঘণ্টা দেরিতে আসায় সতর্ক করে জামিন দিলেন আদালত। ২-১ দিনের মধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকার আওতায় আনা হবে, দেয়া হবে ফাইজার মডার্নার টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতি মাসে গণটিকা ক্যাম্পেইন। এবং মহাষষ্ঠীর মধ্য দিয়ে সোমবার থেকে শুরু শারদীয় দুর্গোৎসব, প্রস্তুতি সম্পন্ন। হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ। শুরু হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লি বা রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বসানোর কাজ। রোববার দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি এ কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করছে তার সরকার। পাবনা থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনে স্বাধীনতার আগে থেকেই উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা আলোর মুখ দেখেনি এতদিন। তবে সেই স্বপ্ন পূরণের পথে অনেকটা পথ পেরিয়ে গৌরবের এই প্রকল্পের মাধ্যমেই বাংলাদেশ এখন এলিট নিউক্লিয়ার ক্লাবের সম্মানিত সদস্য। মূল নির্মাণ কাজ শুরুর 4 বছরের মাথায় এখানে স্থাপন করা হলো প্রথম ইউনিটের হৃৎপিণ্ড খ্যাত রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি। প্ল্যান্টের মূল নির্মাণ যজ্ঞের এই অধ্যায়টিকে অন্যতম সাফল্যের স্তর হিসেবেই বিবেচনা করা হয় বিশ্বব্যাপী। আর্থিক অঙ্কে দেশের সবচেয়ে বড় এই মেগা প্রকল্পটিতে 3 বার সরাসরি এলেও কোভিডের বাস্তবতায় রোববার গণভবন থেকেই ভিডিও কনফারেন্সে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। মাইলফলক অর্জনের দিনে নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের ডিজি অ্যালেক্সি লিখাচেভো উপস্থিত ছিলেন রূপপুরে। অনলাইনে প্রকল্প পরিচালককে চুল্লি স্থাপনের চূড়ান্ত অনুমতি দেন শেখ হাসিনা। এর মাধ্যমেই শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী আমাদের ইউনিট 1-এর রিঅ্যাক্টর প্রেসার ভেসেল তার ডিজাইন পজিশনে চূড়ান্তভাবে স্থাপন করা হয়েছে। ধন্যবাদ। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে পরমাণু নিয়ে অশান্তি নয়, শান্তির বার্তা ছড়াতে চায় বাংলাদেশ। পরমাণু শক্তি আমরা শান্তি রক্ষায় ব্যবহার করব, পরমাণু অস্ত্র বানাবো না, এই চুক্তিও আমাদের স্বাক্ষর করতে হয় এবং সেখানে আমরা সেটা করি। তার মতে রূপপুরের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। জানান, রাশিয়া ফেরত নেবে পরমাণু বর্জ্য। এটা নিরাপত্তা এবং এর বর্জ্য ব্যবস্থাপনা, আমাদের যে চুক্তি হয় তাতে এটাও নিশ্চিত করা হয় যে এর বর্জ্য ব্যবস্থাপনা সবসময় রাশিয়া নিজেই করবে। আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে একটা কিছু করতে গেলে এত সমালোচনা হয়, নানাভাবে নানাজনে, কেউ বুঝে না বুঝে অনেক কথা বলে ফেলে, অনেক কথা লিখে ফেলে, অনেক টকশোতে অনেক কথাও হয়, টক মিষ্টি ঝাল মিশিয়ে বহু কথা হয়। এটা তো বাংলাদেশের একটা নিয়ম। সময় মতোই এখানকার 2টো ইউনিট উৎপাদনে আসবে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের দক্ষিণে আরও একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ সরকার। এই পাওয়ার প্ল্যান্টটা হয়ে যাওয়ার পর আমরা দক্ষিণ অঞ্চলে জায়গা খুঁজছি, আর একটা পাওয়ার প্ল্যান্ট আমরা করব। আমার ইচ্ছে পদ্মার ওপারেই করা, অর্থাৎ দক্ষিণ অঞ্চলে করা। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পটির 2টি ইউনিট চালু হলে একক উৎস থেকে বাংলাদেশ পাবে 2400 মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ। দেশের আর্থিক অঙ্কে সবচেয়ে বড় এই প্রকল্পটি সময় মতোই উৎপাদনে আসবে জানিয়ে সরকার প্রধান শেখ হাসিনা জানালেন, এটি শুধু বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র নয়, এই কেন্দ্রটি অর্থনৈতিক এবং প্রযুক্তিগতভাবেও বাংলাদেশকে নতুন স্তরে নিয়ে যাবে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঈশ্বরদী, পাবনা। প্রাকৃতিক দুর্যোগ তো বটেই, 8 মাত্রার ভূমিকম্প এমনকি বিমান হামলাতেও টিকে থাকবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অত্যাধুনিক এ প্ল্যান্ট। নির্মাণ কাজে নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। বলছেন, ব্যয় বাড়লেও এখানে কোনো ছাড় দেয়নি সরকার।
দেবাশিস রায়ের আরও একটি রিপোর্ট। প্রচলিত জীবাশ্ম জ্বালানি যেমন তেল, কয়লা বা গ্যাস থেকে সরে এসে বাংলাদেশে পরমাণুর সূক্ষ্ম প্রযুক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের মহাযজ্ঞ শুরুর দিকে এগিয়ে যাচ্ছে একমাত্র এই প্রকল্পটি। এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত প্রতিটি স্তরেই প্রয়োজন দূরদর্শী ও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত। প্রতিনিয়ত বদলাতে থাকা পরমাণু প্রযুক্তির আধুনিক সংস্করণ অর্থাৎ তৃতীয় প্রজন্মের চুল্লি বা রিয়্যাক্টর বসানো হচ্ছে রূপপুরে। এতে থাকবে 5 স্তরের নিরাপত্তা। নির্মাতারা বলছেন নিরাপত্তার সব দিক নিশ্চিত করেই প্ল্যান্টের নকশা করা হয়েছে। এখানে ব্যবহৃত অন্যতম যান্ত্রিক সংযোজন 12টি হাইড্রো অ্যাকোমোডেটর নিশ্চিত করবে কোনো দুর্বিপাকে প্ল্যান্টের নিজে থেকে চালু থাকার ক্ষমতা। এই যে হাইড্রো অ্যাকোমোডেটরের কথা বললাম, অ্যাক্টিভ এবং প্যাসিভ, যে সেই 12টি হাইড্রো অ্যাকোমোডেটর থাকার কারণে যদি কখনো স্টেশন ব্ল্যাকআউট হয়ে যায়, আমাদের এই প্রকল্প অটোমেটিক্যালি 72 ঘন্টা পর্যন্ত বাহিরের কোনো সাপোর্ট ছাড়া ওয়াটার সাপ্লাই বেঁধে রেখে এটা সক্রিয় থাকবে। নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের ফিশন প্রক্রিয়া থেকে উৎপাদিত তেজস্ক্রিয় বর্জ্য যাতে বাইরে না আসে সেজন্য প্ল্যান্টটির রিয়্যাক্টর ভবনের অভ্যন্তরেই স্পেন্ট ফুয়েল রাখার ব্যবস্থা থাকছে বলেও আশ্বস্ত করছেন এই পরমাণু প্রকৌশলী। আমাদের স্পেন্ট ফুয়েল পুল এখনকার ডিজাইনে হচ্ছে বিল্ডিংয়ের মধ্যে, ইনার কন্টেইনমেন্টের মধ্যে। তার মানে কি, কখনো তেজস্ক্রিয় বিকিরণ রিয়্যাক্টর বিল্ডিংয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এত সব নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করতে গিয়ে খরচ কিছুটা বাড়লেও বাংলাদেশ তাতে কার্পণ্য করেনি বলে দাবি বিজ্ঞান মন্ত্রীর। আমরা বলেছি যে ইউজ হোক বা না হোক, আমার দেশের মানুষ সামান্যতম ক্ষতি হোক সেটা আমরা হতে দেব না। যদি কিছু টাকা এক্সট্রাও খরচ করতে হয় সেটাও কিন্তু বঙ্গবন্ধু কন্যা পড়তে রাজি। নিরাপত্তাটাই হলো এই প্রকল্পের মূল দিক, যেটা দেখতে হয়। মাটির নিচে ও ওপরে মিলে রূপপুরে যেসব প্রযুক্তির প্রয়োগ করা হচ্ছে তাতে করে অন্তত 100 বছর নিরাপদেই চলমান থাকবে প্ল্যান্টটি, বলছেন সংশ্লিষ্টরা। আমার পেছনের এই রিয়্যাক্টর ভবনটিতে নিউক্লিয়ার জ্বালানি যাতে নিরাপদভাবে রাখা যায় সেজন্য এখানে স্থাপন করা হয়েছে 5 স্তরের নিরাপত্তা প্রযুক্তি। এর ফলে মনুষ্যসৃষ্ট দুর্যোগ যেমন বিমান হামলা, এমনকি 8 মাত্রার প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্পও প্রতিরোধ করতে সক্ষম হবে এই প্ল্যান্টটি। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদী, পাবনা। নির্বাচন কমিশন গঠন ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি। এবারও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে, আইন করে নয়। রোববার দুপুরে ডিআরইউতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে একথা বলেন আইনমন্ত্রী। আর নিরপেক্ষ ইসি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন বিএনপি মহাসচিব। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন বিএনপি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছে। সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে ঘুরে ফিরে আসছে নির্বাচন প্রসঙ্গ। বিএনপির দাবি নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন সরকার, আর আওয়ামী লীগ বলছে যা হবে সংবিধান মেনে। রোববার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন আইনমন্ত্রী আনিসুল হক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার ইস্যুতে আদালতের বাইরে যাবার সুযোগ নাই। সার্চ কমিটির যে গেজেট, এটা আইন নয়, কিন্তু যেহেতু সকলের কনসেনসাসে হওয়া, মহামান্য রাষ্ট্রপতি এটা করেছেন, এটা আইনের কাছাকাছি। এইটা দিয়ে এবার হবে এবং তারপরে ইনশাল্লাহ আইনে চলে যাবে। এদিকে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে জনগণ তাদের পছন্দ মতো সরকার তৈরি করবে, পার্লামেন্ট তৈরি করবে। আজকে এই সময় এসেছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হই, জাতীয় ঐক্য গড়ে তুলি। এদিকে জনরায়কে অশ্রদ্ধা করে নির্বাচন থেকে দূরে থাকলে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপিকে পস্তাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্রকে নাকি নিরুদ্দেশ করা হয়েছে। তাদের এ ধরনের অভিযোগ উদুর পিণ্ডিয়ে বুধুর ঘাড়ে চাপানোর মতো। নিজেরা গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। তারাই গণতন্ত্রের পথে না হেঁটে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে। বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে বলেও জানান ওবায়দুল কাদের। এবং নিজের নাক কেটে পরের যাত্রা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
বিচারের জন্য প্রস্তুত চিত্রনায়িকা পরীমনির মাদক মামলা। সিআইডির অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন আদালত। পাশাপাশি তাকে জামিন দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের ৩ ঘন্টা পর আদালতে হাজির হওয়ায় পরীমনি ও তার আইনজীবীকে সতর্ক করেছেন আদালত। মাদক মামলায় জামিন শুনানিতে এসে এজলাসেই অসুস্থ হয়ে পড়েন চিত্রনায়িকা পরীমনি। পরে তাকে এক নারী পুলিশের সহায়তায় আদালত থেকে নামিয়ে আনা হয়। তার আইনজীবীরা বলছেন অতিরিক্ত ভিড় ও ব্লাড প্রেশার কমে যাওয়ায় এই অবস্থা তার। এদিন মুখ্য মহানগর হাকিম আদালত এই মামলায় জামিন মঞ্জুর করেন পরীমনির। এর আগে নির্ধারিত সময়ের ৩ ঘন্টা পর কোর্টে আসেন এই চিত্রনায়িকা। অপেক্ষমান বিচারক দেরির জন্য পরীমনি ও তার আইনজীবীকে সতর্ক করেছেন। রাষ্ট্রপক্ষ বলছে আদালতের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন পরী। উনি বাসা থেকে যখন বের হওয়ার পর অনেক জ্যামে পড়ে যাওয়ায় একটু লেট হয়ে গেছে। আদালতকে তার এক অবমাননার শামিল আমি বলে মনে করেছি। শুনানি শেষে অভিযোগপত্রটি গ্রহণ করে মাদক মামলাটি বিচারের জন্য প্রস্তুত বলে ঘোষণা করেন আদালত। রাষ্ট্রপক্ষ বলছে পরীমনি সহ আসামিদের মাদকের সম্পৃক্ততা মিলেছে। এটা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে তার কাছ থেকে মাদকগুলো উদ্ধার হয়েছে এবং এই দোষে সে দোষী, অর্থাৎ তার বিরুদ্ধে এই যে বিচারিক আদালতে বিচার শুরু হবে। বিজ্ঞ আদালতে একটি দরখাস্ত করেছিলাম যে চার্জশিটটা বিজ্ঞ আদালত সিন করে আমাদের একটা কপি দিলে আমরা চার্জশিটটা দেখতাম, তারপর গৃহীত করবার জন্য আমরা একটা দরখাস্ত করেছিলাম। দরখাস্তটি নামঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। গত ৪ অক্টোবর পরীমনির মাদকের মামলায় অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযোগপত্রে বলা হয়েছে গাড়িতে পরীমনি মাদক পরিবহন করতেন। বাসায় থাকা মাদকের বিষয়ে কোনো সদর্থ দিতে পারেননি এই চিত্রনায়িকা। গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেফতার করা হয়। বাসা থেকে ১৯ বোতল মদ, আইস, এলএসডি উদ্ধারের দাবি করে র্যাব। এ মামলায় ২৭ দিন কারাগারে ছিলেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত এই চিত্রনায়িকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার স্কুল শিক্ষার্থীদেরও কোভিড টিকার আওতায় আনতে যাচ্ছে সরকার। আগামী ২-১ দিনের মধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের দেয়া হবে ফাইজার ও মডার্না টিকা। এছাড়া প্রতি মাসেই থাকবে গণটিকা ক্যাম্পেইন কর্মসূচি। রোববার দুপুরে রাজধানীতে এক ব্রিফিংয়ে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশে কোভিড টিকা পেতে এখন ২৫ ঊর্ধ্ব সব নাগরিকের জন্য রাখা হয়েছে নিবন্ধনের সুযোগ। আর ১৮ হলেই টিকার আওতায় আসছেন শিক্ষার্থীরা। তবে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও দেশে এখনও টিকা পাওয়ার সুযোগ উন্মুক্ত হয়নি ১৮-র নিচে থাকা শিক্ষার্থীদের জন্য। তবে সম্প্রতি জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী, যেখানে মিলেছে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার সম্মতি। আর তার উপর ভিত্তি করেই এবার স্কুল শিক্ষার্থীদেরও আনা হচ্ছে টিকার আওতায়। ফাইজার টিকা মজুদ আছে ৬০ লক্ষ, আমরা সেকেন্ড ডোজ হাতে রেখে দিব। অলরেডি প্রোগ্রাম তৈরি করছে, কাজেই এই ২-১ দিনের মধ্যেই কাজকর্ম আপনারা দেখবেন যে শুরু হয়ে যাচ্ছে। আমরা জন্ম সনদের মাধ্যমে দিব। এদিকে জানুয়ারির মধ্যে বিভিন্ন উৎস থেকে আরো ১৬ কোটি টিকা আসছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বাড়ছে দৈনিক টিকা দেওয়ার হারও। প্রতিদিন টিকা দেওয়া হবে ১০ থেকে ১৫ লাখ মানুষকে। ডিসেম্বরের মধ্যে ৮ কোটি আর এপ্রিলের মধ্যে ১২ কোটি বা ৭০% মানুষকে ২ ডোজ করে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের। এছাড়া প্রতি মাসেই বিশেষ ক্যাম্পেইন কর্মসূচি থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে প্রায় ৮০ লক্ষ টিকা আমরা দিয়েছি। এটাই আমাদের সর্বোচ্চ পর্যায়ে নয়, আমরা আগামীতে এর থেকেও বেশি টার্গেট নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব। এদিকে দেশে সরকারিভাবে টিকা তৈরিতে কাঁচামাল ও কারিগরি সহযোগিতার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশ্বাস দিয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তবে ইনসেপ্টার কারখানায় সিনোফার্মের টিকা তৈরির সবশেষ অগ্রগতি জানাতে পারেননি মন্ত্রী। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পর রোববার সব বর্ষের শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। দীর্ঘদিন পর হলে উঠতে পেরে স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা। হল পরিদর্শন করে উপাচার্য বলেন, আবাসিক হলের ৯৮% শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। তবে ১৭ অক্টোবর সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হলে সামাজিক দূরত্ব নিশ্চিতে একটি ক্লাস একাধিক সেকশনে ভাগ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। ভর্তির পর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে উঠতে না উঠতেই বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়। তাই তার জন্য হলে ওঠার আনন্দ যেন একটু বেশি। আজকে মোটামুটি যখন শুনছি যে 10 তারিখে হল খোলা হবে, তখন মোটামুটি কয়েকদিন ধরে আমরা প্রস্তুতি নিতেছি। আজকে সকাল সকাল উঠে কুমিল্লা থেকে চলে আসছি এখানে। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে রোববার হলে উঠতে পেরে সাজ্জাদের মতো খুশি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের অন্যান্য শিক্ষার্থীরাও। এখানে ওঠার পর আমাদের বন্ধু বান্ধব যারা ছিল তাদের সঙ্গে দেখা হচ্ছে, তাদের সঙ্গে আমরা সময় কাটাতে পারতেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। তবে উচ্ছ্বাসের মাঝে আছে বেদনাও। কোভিড কেড়ে নিয়েছে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আমজাদ হোসেন সিফাতকে। বন্ধু আর হলের পরিচিতজনদের হারিয়ে শোকাহত তার সতীর্থরা। আমার বন্ধু আমজাদ হোসেন রিফাত, ও হচ্ছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। তো এগুলো তো অবশ্যই আমরা তো অনেকে হারিয়ে ফেলেছি, এটা অবশ্যই দুঃখের। আর এখন কোভিড আক্রান্ত হয়ে দুজন স্টাফ মারা যায়। শুরু থেকে তাদের আমরা সব সময় তাদের চোখের সামনে দেখতাম, কিন্তু হঠাৎ করে এবার আসে তাদের দেখবো না, এটা ভাবতে খুবই অবাক লাগছে। অনেক হলেই তুলে দেওয়া হয়েছে গণরুম। বহিরাগত ও ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের জায়গায় সিট পেয়েছেন গণরুমে থাকা শিক্ষার্থীরা। আমরা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার আয়োজন করেছি। যারা অনেক আগে পাশ করেছেন হলে তাদের থাকার একটা বদভ্যাস ছিল, আমরা তাদেরকে সিরিয়াসলি বলেছি আমরা এখন আর রাখবো না তাদেরকে। সুতরাং তাদের মধ্যে অনেকেই চলে গেছেন, সেই সিটগুলো খালি হয়েছে। আমরা গণরুম থেকে সেখানে প্রোভাইড করার চেষ্টা করছি। হল পরিদর্শনে এসে উপাচার্য জানান, অনেক হলেই 90 থেকে 98% শিক্ষার্থী টিকার আওতায় এসেছেন। সামাজিক দূরত্ব রক্ষায় একটি ক্লাসকে ভাগ করা হবে একাধিক সেকশনে। আমরা পরামর্শ দিয়েছি বিভিন্ন সেকশন করার, বিভিন্ন গ্রুপ করার, গ্রুপ করে রুমে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া এবং গ্রুপগুলোকে ছোট ছোট গ্রুপে ভাগ করা। আগের মতো বসা যাবে না। আগামী 17 অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গত 6 মাসে 4 দফায় 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে 350 টাকা। সবশেষ 226 টাকা বাড়িয়ে সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1259 টাকা। একই সঙ্গে বাড়ানো হয়েছে বাসাবাড়ি ও যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও। রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসির শুনানিতে নতুন এই দাম ঘোষণা করা হয়। বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় সমন্বয় করতে হচ্ছে বলে জানিয়েছে বিইআরসি। চলতি বছরে মে মাসে 64 টাকা কমিয়ে জুন মাসের জন্য 12 কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল 842 টাকা। এরপরের 5 মাস ঊর্ধ্বমুখী থাকে দাম। 4 দফা মূল্য বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1259 টাকা। নতুন দাম অনুযায়ী 12 কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে 226 টাকা। এতে প্রতি কেজির দাম পড়বে প্রায় 105 টাকা। বৃদ্ধি পাবে অন্যান্য সিলিন্ডারের পরিমাণেও। রোববার প্রতি মাসের নিয়মিত শুনানিতে নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। অক্টোবর 2021 মাসের জন্য প্রতি 12 কেজি এলপিজির মূসক সহ মূল্য 1259 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। সৌদি সিপি অনুসারে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে প্রোপেনের দাম প্রতি টন 660 থেকে বেড়ে হয়েছে $800 ও প্রতি টন বিউটেনের দাম বেড়েছে 655 থেকে 795 ডলারে। অক্টোবর মাসে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতেই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানায় বিইআরসি। সৌদি সিপি আগস্ট 2021 মাসের তুলনায় অক্টোবর 2021 মাসে প্রতি মেট্রিক টন গড়ে 140 মার্কিন ডলার বৃদ্ধি পাওয়ায় বোতলজাতকৃত প্রতি 12 কেজি এলপিজির মূল্য মূসক সহ বৃদ্ধি পেয়েছে 158 টাকা। দাম বেড়েছে যানবাহনে ব্যবহৃত এলপি গ্যাসেরও। অক্টোবর মাসের জন্য লিটারে প্রায় 8 টাকা 12 পয়সা বাড়িয়ে নির্ধারণ করা হয় 58 টাকা 68 পয়সা। এছাড়া বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত এলপিজির দাম প্রতি কেজি 83 টাকা 77 পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে 101 টাকা 68 পয়সা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিমা তৈরির কাজ শেষ, তাই মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে পূজা আয়োজনে হামলার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না জানিয়ে পুলিশ বলছে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। আফরোজা মৌটুসির রিপোর্ট। আর মাত্র একদিন, এরপরই দেবী দুর্গা আসবেন মন্দিরে মন্দিরে। মহাষষ্ঠীতে পূজা অর্চনার মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে মর্তে। ঢাক, ঢোল আর উলুধ্বনিতে মুখরিত হবে চারপাশ। আর তাই তো পুরো দমে চলছে পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। দেবী দুর্গা তৈরির কাজ প্রায় শেষ, এখন চলছে মন্দির সাজানোর কাজ।
রোববার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার বলেন, মণ্ডপে মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সশরীরে উপস্থিত না থাকলেও থাকবে সার্বক্ষণিক পর্যবেক্ষণ। বিশেষ করে বড় মন্দির যেগুলা, সেখানে সার্বক্ষণিক আমাদের পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। আমরা ওরকম ঝুঁকি দেখছি না, তবে আশঙ্কার কথাটা কিন্তু একেবারে আমরা উড়াই দিচ্ছি না, কারণ ওদের অনলাইন যে প্রচারণা, সেখানে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে। এছাড়া পূজা কমিটি থেকে জানানো হয়েছে, এবছর বয়স্ক ব্যক্তিদের মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে অন্তত 1 ডোজ কোভিড টিকা নিশ্চিত করতে হবে। যারা বয়োবৃদ্ধ এবং বাচ্চা বা অসুস্থ, তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করেছি, যেটা সাংবাদিক সম্মেলনে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক বলেছেন, যে ইউটিবি আছে, আমরা আমাদের যে কার্ড আছে, কার্ডের পেছনে ইয়েটা দেওয়া আছে, ওই চ্যানেলটা দেওয়া আছে, লিঙ্কটা দেওয়া আছে। এবছর ঢাকা মহানগরে 238টি পূজা মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো অপতৎপরতা রুখতে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সজাগ রয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পূজা মণ্ডপ উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ষষ্ঠী পূজার দিন সোমবার ঘটকে চড়ে আগমন ঘটবে দেবী দুর্গার। পঞ্চমীর তিথি শেষ হওয়ার আগেই তাই মণ্ডপ সাজানোর সব প্রস্তুতি সেরে ফেলেছেন সনাতন ধর্মাবলম্বীরা। নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়েই কাটছে সময়। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সনাতন সমাজ কল্যাণ সংঘের ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত মণ্ডপ উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এবার দুর্গার আগমনের মধ্য দিয়ে হিংসা বিদ্বেষকে বধ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। This Durga Puja, let us commit ourselves to serving our countries better, to serve our world better, to serve humankind better by fighting the Mahishasuras of hatred, the Mahishasuras of ignorance and the Mahishasuras of violence. প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যে কোনো জঙ্গি তৎপরতা রুখতে সজাগ আছে নিরাপত্তা বাহিনী। কোথায় কি থ্রেট আছে আমরা সেটা সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না। আমি যেটা মন্তব্য করছি, আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থা সবসময় সজাগ রয়েছে। আমরা কাউকে এই ধরনের দুষ্কর্ম আমরা করতে দেব না। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সব পরিস্থিতিতেই দেশের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে সরকার তৎপর রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সিকিউর করার দায়িত্ব আমাদের নিরাপত্তা বাহিনীর। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সব শঙ্কা উড়িয়ে দিয়ে বিশ্বব্যাপী করোনার স্থবিরতার মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পোশাক শিল্প। লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও গত অর্থ বছরে প্রায় 32 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, আর প্রবৃদ্ধি হয়েছে 33%, যা এ যাবৎকালের রেকর্ড। লকডাউনের মাঝেও ঝুঁকি নিয়ে কারখানা খোলা রাখার ফলে এ প্রবৃদ্ধি বলে দাবি ব্যবসায়ীদের। শাখাউদ্দিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বাংলাদেশের সবগুলো গার্মেন্টস প্রতিষ্ঠানের এখন একই চিত্র। দিনরাত সমান তালে চলছে উৎপাদন প্রক্রিয়া। করোনা স্থবিরতার মাঝে গার্মেন্টস শিল্প বিপর্যয়ের মুখে পড়ার যে সংখ্যা ছিল তা পুরোপুরি কেটে গেছে। গত প্যান্ডেমিকে আমরা কিন্তু অনেক কষ্ট করে প্রোডাকশন কন্টিনিউ করেছি। এটা একটা আমাদের জন্য একটা পারফরমেন্স। এই পারফরমেন্সের জন্য বাংলাদেশকে কিছুটা হলেও আমরা একটা ভালো একটা সাপোর্ট পাচ্ছি। করোনা স্থবিরতা কাটাতে 2020-21 অর্থ বছরে 33.78 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হলো। অর্জিত হয়েছে 31.45 বিলিয়ন মার্কিন ডলার। মূলত ফল এবং হলিডে মৌসুমে তেমন অর্ডার না আসলেও স্প্রিং সামার মৌসুমের জন্যই বিদেশি ক্রেতারা বেশি অর্ডার দিচ্ছেন। আমাদের যেই রাষ্ট্রগুলি কিনে আমাদের পোশাক, ইউরোপ, আমেরিকাতে ওদের স্টোরগুলো আস্তে আস্তে অনেক খোলা হচ্ছে, সেই জন্য ওখানে ডিমান্ড বেড়ে গেছে। সেই ডিমান্ডের উপর ভিত্তি করে আমরা বলতে পারি আসলেই অর্ডার বাড়বে। বিশ্বব্যাপী নানা জটিলতায় বাংলাদেশে বিদেশি ক্রেতাদের অর্ডার আসার পাশাপাশি প্রবৃদ্ধি বাড়ল, তা ধরে রাখা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এক্সট্রা অর্ডার হ্যান্ডেল করার ক্যাপাসিটি যদি বায়ারদের কাছে আমরা একটা আস্থার অবস্থানে যেতে পারি, তাহলে ওরা কিন্তু আমাদের কাছে থাকতে চাইবে। দেশে বর্তমানে 16টি গার্মেন্টস প্রতিষ্ঠান পুরোদমে সচল রয়েছে। আর চলতি অক্টোবর মাস থেকে শুরু হওয়া স্প্রিং সামার মৌসুমের তৈরি পোশাক আগামী ফেব্রুয়ারি পর্যন্ত রপ্তানি হবে। করোনাকালীন দুঃসময়ে সারা পৃথিবী যখন
এক প্রকার স্থবির, তখন ঝুঁকি নিয়ে সচল ছিল বাংলাদেশের গার্মেন্টস শিল্প। তার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। 1 বছরের ব্যবধানে ঘুরে দাঁড়ালো এই গার্মেন্টস সেক্টর। ইন্টারন্যাশনাল বায়াররাও অবাক বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের এই উন্নতি দেখে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 2004 সালের সুনামিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল মালদ্বীপ। প্রাকৃতিক এই মহাবিপর্যয়ে ভেঙে পড়ে দেশটির অর্থনৈতিক অবস্থা। সেদিন 82 জনের মৃত্যু দেশটিকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়ে যায়। এছাড়া হারিয়ে যায় আরও 24 জন। তাদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে মালদ্বীপ সরকার, বর্তমানে যা পর্যটন কেন্দ্রে রূপ নিয়েছে। মালদ্বীপ থেকে SM ইকবালের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিম আহমেদ। 2004-এর 26 ডিসেম্বর সকাল থেকেই মালদ্বীপে অশনি সংকেত, খারাপ কিছু হতে চলেছে। কিন্তু তা যে এত ভয়াবহ রূপ নিয়ে আসবে সেটা কল্পনাতীত ছিল অনেকের কাছেই। পরের দৃশ্যপট অজানা কিছু নয়। সুনামির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় এই দ্বীপ রাষ্ট্রটি। সতর্কতা অবলম্বন করে প্রাণহানির সংখ্যা কমিয়েছিল প্রশাসন। তারপরও 82 জন মারা যান প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে। সেদিন নিখোঁজের তালিকায় ছিলেন আরও 26, যাদের খোঁজ মেলেনি আজও। সেই দিনের প্রাকৃতিক দুর্যোগ মারাত্মকভাবে নাড়িয়ে দিয়ে যায় মালদ্বীপকে। সেই তাড়না থেকেই দুঃসহ সত্ত্বেও সেই স্মৃতি ধরে রেখেছে তারা প্রতিকৃতি বানিয়ে। এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে চমৎকার একটি বার্তা দিয়েছে মালদ্বীপ। প্রতিনিয়ত যাদের সংগ্রাম করে বাঁচতে হয় উত্তাল সমুদ্রের সঙ্গে, তারা দমে যায় না কোনো দুর্যোগের কাছে। মালের এই সুনামি মনুমেন্টের মূল কাঠামো স্টিলের রড দিয়ে তৈরি, যার চারদিক শক্ত শৃঙ্খলে আবদ্ধ। পিলারগুলোর মাধ্যমে বোঝানো হয়েছে সুনামি ঢেউ আর আঁকড়ে থাকা বৃষ্টি বল নির্দেশ করছে মালদ্বীপের অঞ্চলগুলো। প্রতিদিন অনেক পর্যটকই দেখতে আসেন এই স্মৃতিস্তম্ভটি। এই স্থাপনা সম্পর্কে ধারণা আছে এখানে কাজ করা প্রবাসী বাংলাদেশিদেরও। 2004 সালে এটাকে সুনামি হয়েছিল, এই দেশে অনেক মানুষ মারা গেছে। এই দেশের স্মৃতির জন্য এটাকে রাখা হয়েছে সুনামি টাওয়ার বলে। এটাকে মূল্য দেয়, কিন্তু আমাদের দেশে এরকম কোনো কিছু আমরা লক্ষ্য করি নাই। আসলে এই বিষয়টা যখন ভাবি তখন অনেক খারাপ লাগে। 1991-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে বাংলাদেশের মৃতের সংখ্যা ছিল 1,38,000। যদিও বেসরকারি হিসাব বলছে এই সংখ্যাটা আরও বেশি। এরপর সিডর কিংবা আইলাতেও প্রাণহানির সংখ্যা ছিল কয়েক হাজার। আর 2004-এর সুনামিতে মালদ্বীপে মৃতের সংখ্যা ছিল 106, যাদের স্মৃতির উদ্দেশ্যেই এই স্তম্ভটি নির্মাণ করেছে মালে প্রশাসন। অথচ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে হারিয়ে যাওয়াদের খবর রেখেছে কি বাংলাদেশ? মালে থেকে SM ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। পঞ্চমীর সন্ধ্যা থেকে উপচে পড়া ভিড় কলকাতার পূজা মণ্ডপগুলোতে। করোনা আবহ মেনে দলে দলে মণ্ডপমুখী হচ্ছে উৎসব পাগল বাঙালি। গত বছর করোনার দহনে অনেকেই পূজা মণ্ডপে আসতে পারেনি। এবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক, তাই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মণ্ডপমুখী কলকাতার বাঙালিরা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। তখনও সন্ধ্যা গড়ায়নি, দলে দলে দর্শনার্থী বের হয়ে পড়েন কলকাতার রাস্তাগুলোতে। এই জনস্রোত কলকাতার সেরা মণ্ডপগুলোর দিকে। সন্ধে গড়াতেই চারদিক আলোকময়। বন্ধু বান্ধব, পরিজন স্বজন নিয়ে কতগুলো মণ্ডপে ঠাকুর দেখা সম্ভব হবে মহাপঞ্চমীর এই সন্ধ্যায়, সেটাই যেন সবার প্রতিযোগিতার কারণ। তবে সবাইকে করোনার স্বাস্থ্যবিধি মেনেই বের হতে দেখা গেছে। খুব ভালো লাগছে, এত লোক দেখে অনেক 1 বছর পর আবার ভীষণ ভালো লাগছে। ভিড় তো আগের তুলনায় কম। গত বছর যেরকম মানুষ বেরোতেই পারেনি, তার আগের বছরের তুলনায় অনেকটাই কম। পঞ্চমীতে যথেষ্ট ভিড়, এতটা ভিড় থাকে না জেনারেলি। এদিকে পঞ্চমীর সন্ধ্যাতেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে পূজা মণ্ডপ উদ্বোধন করতে দেখা গেছে। গেল 4 দিনে প্রায় 40টি মণ্ডপ উদ্বোধন করে রেকর্ড করার দিকে এগোচ্ছেন তৃণমূল সভানেত্রী। করোনার প্রকোপ কিছুটা কম হওয়ায় অনেকেই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছেন পঞ্চমীর সন্ধ্যা থেকেই। গত বছর কোভিডের কারণে অনেকেই মণ্ডপের সামনে আসতে পারেননি কলকাতার মানুষ। এবছর অবশ্য 2টো ডোজ নেয়ার পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন কলকাতার উৎসব প্রিয় বাঙালিরা। আর তাই পঞ্চমীর বিকেল থেকেই উপচে পড়ল ভিড়।
দক্ষিণ কলকাতা ৬৬ পল্লী থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। একসময় শুধু ব্রিটিশদের কাছেই স্পাইস ফুড বা ভারতীয় খাবারের বেশ কদর ছিল। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই খাবারটি এখন স্প্যানিশদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে। ঝাল খাবার পছন্দ না করলেও ইন্ডিয়ান খাবারে ব্যবহৃত বিভিন্ন মশলার সুঘ্রাণ তাদের খাবারের রসনাকে বাড়িয়ে তোলে কয়েক গুণ। তার প্রয়োজনীয় রসনা মেটাতে তারা এখন হুমড়ি খেয়ে পড়ে ইন্ডিয়ান রেস্তোরাঁগুলোতে। ইন্ডিয়ান রেস্তোরাঁর খাবার নিয়ে স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। মাদ্রিদ সহ স্পেনের বড় বড় শহরগুলো এবং সৈকতে দেখা মিলে অসংখ্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ভোজন পিপাসুদের আকৃষ্ট করতে এসব রেস্টুরেন্টগুলো সাজানো হয় ইন্ডিয়ার প্রসিদ্ধ খাবার দিয়ে। নামও রাখা হয় প্রসিদ্ধ স্থাপনা বা এলাকার নামে, যেমন তাজমহল, আগ্রা, দিল্লি, কাশ্মীর, জয়পুর। এসব ইন্ডিয়ান রেস্টুরেন্টের অধিকাংশ মালিক ও কর্মচারী প্রবাসী বাংলাদেশি। ইন্ডিয়ান রেস্টুরেন্টের কাজ আমার কাছে অনেক ভালো লাগে। ইন্ডিয়ান রেস্টুরেন্টের কাজের মানটা অনেক ভালো, স্পেন এবং স্যালারিটা অনেক ভালো। রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বলছেন, ভারতের পর্যটন এলাকাগুলো ইউরোপিয়ানদের কাছে পরিচিত হয় এসব নাম দেখেই খাবার চিনে ফেলেন। শুধু স্পেন কিংবা ব্রিটেন নয়, ইউরোপ জুড়েই বাড়ছে ইন্ডিয়ান খাবারের চাহিদা। অতীতে এই ব্যবসা খুব একটা ভালো সাফল্য না হলেও বর্তমানে স্প্যানিশরা এই খাবারের প্রতি অত্যন্ত আকৃষ্ট এবং এই খাবার তালিকায় বর্তমানে প্রথম স্থানে আছে। স্প্যানিশরা প্রথমে ইন্ডিয়ান খানি পছন্দ করতো না, কিন্তু বর্তমানে তাদের সবচাইতে পছন্দের একটা খানি হলো ইন্ডিয়ান খানি। তাই বর্তমানে যারা ব্যবসার সাথে জড়িত আছেন এরা অনেক ভালো অবস্থানে আছেন। স্পেনে প্রতিনিয়ত বাড়ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টের সংখ্যা। এই প্রতিযোগিতায় বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বেশ এগিয়ে আছেন, যার প্রভাব পড়ছে বাংলাদেশের রেমিটেন্সে। সময় সংবাদ, স্পেন। শীতপ্রধান দেশ সুইডেনে গ্রীষ্মের শেষে আর শীত শুরুর আগে গাছের সবুজ পাতাগুলো নানা রং ধারণ করে। পাতা ঝরার এ সময়ে নানা রং প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। ছবির মতো দেশ বলা হয় সুইডেনকে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুইডেন তার সৌন্দর্যের নানা রূপ পরিবর্তন করে। গ্রীষ্মের শুরুতে নানা রঙের ফুলের সাথে নতুন আসা গাছের সবুজ পাতারা যেমন সুন্দর প্রকৃতি জানান দেয়, তেমনি শীতের শুরুতে সবুজ পাতাগুলো ঝরে যাওয়ার আগে নানা রং ধারণ করে প্রকৃতি করে তোলে মোহনীয়। রাস্তার দুপাশের সারি সারি গাছগুলো নানা রং ধারণ করে পথচারীদের যেন অভ্যর্থনা জানায়। সামারের শেষে এবং শীতের আগে প্রকৃতি আর এক নতুন রূপে সাজে। সবুজ পাতা লাল, সোনালি রং ধারণ করে এবং এই অপরূপ সৌন্দর্য একমাত্র আমি মনে করি সুইডেনে আসলেই আমরা সেটা উপভোগ করতে পারবো। শীতকালের আগেই আপনারা দেখতে পাবেন প্রতিটি গাছের পাতা লাল, সবুজ, হলুদ, বিভিন্ন রকম, মনে হবে যেন এক একটা ফুল, বিভিন্ন ফুলে সুসজ্জিত এই সুইডেন। যদিও ইউরোপের বিভিন্ন দেশেই এই বিভিন্ন রকম কালার দেখতে পাই, কিন্তু আমার মনে হয় সুইডেন একটা ওয়েল অর্গানাইজড এবং এভাবে করা মনে হবে আপনার হাতে করা একটা বাগান। সুইডেনে মূলত সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাসকেই অটাম বলা হয়। তো এই সময়টায় দেখা গেল যে গাছের পাতা ঝরে, গাছ থেকে পাতা ঝরে, বিভিন্ন পাতা ঝরে এবং গাছের পাতাগুলো বিভিন্ন কালার হয়ে যায়, হলুদ, লাল, বাদামি বিভিন্ন কালার হয়। তো এটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে। এটা না দেখলে আসলে বোঝা যাবে না যে হাউ বিউটিফুল ইট ইজ। ঋতু পরিবর্তনের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সুইডেনে ছুটে আসেন বিদেশি পর্যটকরাও। ঘুরে বেড়ান এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। অপরূপ সৌন্দর্যের দেশ সুইডেন। শীতের ঠিক আগে সবুজ পাতাগুলো নানা রং ধারণ করে পুরো সুইডেনকেই যেন সুসজ্জিত করে তোলে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। টি-20 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ওমান থেকে চার্টার ফ্লাইটে আমিরাতে গেছে টাইগাররা। ক্রিকেটারদের বহনকারী বিমানটি দুবাইয়ে অবতরণ করে। সেখান থেকে প্রস্তুতি ম্যাচের ভেন্যু আবুধাবিতে যাবে দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার আবুধাবিতে যাওয়ার কথা ছিল মাহমুদুল্লাহদের, কিন্তু সফরসঙ্গী শ্রীলঙ্কা ও ওমানের সূচি জটিলতায় একদিন পিছিয়ে রোববার বাংলাদেশ সময় রাত 8টায় রওনা দেয় টাইগাররা। 12 অক্টোবর প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ডমিঙ্গোর শিষ্যরা, আর 14 অক্টোবর তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। 15 অক্টোবর আবারও ওমানে ফিরবে বাংলাদেশ দল।
17 অক্টোবর থেকে শুরু টাইগারদের বিশ্বকাপ বাছাই মিশন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পরমাণু দিয়ে অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে শান্তি স্থাপন করতে চায় বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। রূপপুরের প্রথম ইউনিটের চুল্লি বসানোর কার্যক্রম শুরু। সার্চ কমিটি গঠন করবে নির্বাচন কমিশন, নিরপেক্ষ ইসি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না, হুঁশিয়ারি ফখরুলের। অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে চায় দলটি, অভিযোগ কাদেরের। এবং বিচারের জন্য প্রস্তুত চিত্রনায়িকা পরিমণির মাদক মামলা, অসুস্থ হয়ে পড়লেন এজলাসে। 3 ঘন্টা দেরিতে আসায় সতর্ক করে জামিন দিলেন আদালত। এ ছিল প্রবাসের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।